আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 27, 28, 29, 30 যেই ব্যাচেরই হও না কেন তোমার অর্থনীতি কমপ্লিট একটি কোর্সে। এবং এই কোর্সে আমরা ধারাবাহিকভাবে তোমাদের অর্থনীতির প্রথম থেকে একদম শেষ অধ্যায় অর্থাৎ 1 থেকে 10 অধ্যায় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়িয়ে দিচ্ছি। এবং সেই ধারাবাহিকভাবে আমাদের আছে দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে অর্থনীতির দ্বিতীয় অধ্যায়, অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণার সময়। আমরা অর্থনীতির বিভিন্ন ধারণা এখানে আলোচনা করেছি, কীভাবে এটা কাজ করে সেটা আলোচনা করেছি, যার ফলে তোমার যদি একদম জিরো থেকে প্রিপারেশন শুরু করো, আমি তোমাকে এটা ইনশিওর করতে পারি যে এই ক্লাসটা করার পর তোমার আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। এবং আমি এইখানে আসলে তোমাদের এডুকেশনাল জিনিসপত্র আপলোড করে যাতে একটু পড়াশোনা করতে হেল্প হয় এই সাহায্য করি, যার ফলে এই সকল কন্টেন্টগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবে। তো বেশি কথাবার্তা না বাড়িয়ে চলো ক্লাসে যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কি আছে আপনারা যদি দেখেন, যে দ্বিতীয় অধ্যায় আছে হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণার সময়, অর্থাৎ অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে আমরা আজকে দেখব এবং এরই মাধ্যমে আসলে আমাদের আজকে দ্বিতীয় অধ্যায়টা বিস্তারিত দেখা যাবে। তো চলেন শুরু করি। অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি, অর্থাৎ অর্থনীতি সম্পর্কে যে আপনি একটা ধারণা পোষণ করবেন তার জন্য আসলে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। সম্পদ ও দ্রব্যের সংজ্ঞা এবং এর শ্রেণীবিভাগ, সুযোগ ব্যয় ও চয়ন, আয়, সঞ্চয়, বিনিয়োগ, অর্থনৈতিক ও অর্থনৈতিক কার্যাবলী এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এই অধ্যায়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা কি কি আলোচনার টপিক পাচ্ছি? এক তো সুযোগ ব্যয়, দুইটি হচ্ছে কি চয়ন, তৃতীয় হচ্ছে ব্যয় ও চয়ন, আয়, পাশাপাশি যদি দেখি আসছে হচ্ছে বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগ সম্পর্কে আমরা দেখব এই অধ্যায়, এবং আছে হচ্ছে অর্থনৈতিক এবং অর্থনৈতিক কার্যাবলী। সর্বোপরি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং এই অধ্যায়ের সংক্ষেপে আলোচনা করা হয়েছে। অর্থনীতির মূল আলোচনায় যাওয়ার আগে মৌলিক ধারণাগুলো অর্থনীতিকে বুঝতে সহায়ক করে। তো প্রথমত হচ্ছে আমরা দেখি অধ্যায় শেষে আমরা কী কী শিখতে যাচ্ছি, কারণ আপনারা জানেন যে এখান থেকে কিন্তু সিকিউ প্রশ্নের একটা প্যাটার্ন আমরা ধরতে পারি। তো অর্থনৈতিক সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবো, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং উৎপাদিত সম্পদের মধ্যে তুলনা করতে পারবো। পাশাপাশি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সম্পদ চিহ্নিত করতে পারবেন। পাশাপাশি দেখবেন যে দ্রব্য কী তা বর্ণনা করতে পারবেন, অর্থাৎ দ্রব্যের ব্যাখ্যা আপনি যে বলতে পারবেন। অবাধলভ্য দ্রব্য এবং অর্থনৈতিক দ্রব্যের মধ্যে পণ্যের যে পার্থক্য এটা নির্ণয় করা যাবে। স্থায়ী ও অস্থায়ী ভোগদ্রব্যের তুলনা করতে পারবেন। মধ্যবর্তী দ্রব্য এবং মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য নির্ণয় করা আপনাদের পক্ষে সহজ হবে। সুযোগ ব্যয় এবং চয়নের ধারণা ব্যাখ্যা করতে পারবেন। আয়, সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবেন এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীর খাতওয়ারি তালিকা তৈরি করতে পারবেন। আমরা চলে এসেছি আমাদের 2.1 অর্থনৈতিক সম্পদ। তো আমরা সবাই সম্পদ শব্দটির সাথে কম বেশি পরিচিত আছি। আমাদের প্রতিদিনের আলোচনায় অনেকভাবে সম্পদ শব্দটি আসে, অর্থাৎ আমরা কিন্তু অনেক কিছুই বলি যে এই সম্পদ ওই সম্পদ। আমাদের প্রতিদিনের যে আলোচনা এখানে সম্পদের আসলে ব্যবহার হয়েই থাকে এবং এটার মাধ্যমে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের আলোচনায় অনেকভাবে যে জিনিসটা সেটা হচ্ছে অনেকভাবে সম্পদ শব্দটি আসে। এবং পাশাপাশি হচ্ছে কি যেমন মিস্টার সুজন অনেক সম্পদের মালিক, অর্থাৎ মিস্টার সুজন যে অনেক সম্পদের মালিক, এখানে কিন্তু একটা সম্পদের তথ্য আসতেছে। তো এরকম প্রতিটি ক্ষেত্রে অনেকগুলো সম্পদের দিক বা অনেকগুলো সম্পদের তথ্য আমরা পাই। এছাড়া যদি আমরা দেখি যে একজন অর্থনীতিবিদের কাছে সব জিনিস সম্পদ না, অর্থাৎ একজন অর্থনীতিবিদ আসলে সব জিনিসকে সম্পদ হিসেবে ব্যাখ্যা করেন না। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়, অর্থাৎ অর্থনীতিতে হচ্ছে সম্পদ হচ্ছে সেই তথ্য যাগুলো পাইতে হলে আপনার টাকা দিতে হবে, টাকা খরচ করতে হবে, তাহলে আপনি সেটা পারবেন। অর্থাৎ উইদাউট টাকা কস্ট আপনি যদি সেই জিনিসটা অর্জন করেন তাহলে সেটা সম্পদ হবে না। এখন আপনি যদি আমার এই ক্লাসটা করার ক্ষেত্রে টাকা বা এমবি খরচ করছেন না, এটা কিন্তু আপনার একটা সম্পদ। এখন এই সম্পদটা ব্যয় করার মাধ্যমে আপনি যেটা অর্জন করতেছেন এই বিদ্যাটাও কিন্তু কোনো না কোনোভাবে আপনার সম্পদ হিসেবে কাজ করছে। এবার দেখি সংক্ষেপে আমরা এই দ্রব্যগুলোকে অর্থনৈতিক দ্রব্য বলে থাকি, অর্থাৎ এই যে সম্পদগুলো আছে এইগুলোকে সংক্ষেপে আমরা অর্থনৈতিক দ্রব্য বলি, যেটা হচ্ছে অর্থনৈতিক দ্রব্য বা যা যা আছে। তো পাশাপাশি এখন আমরা দেখব যে ঘর বাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ, ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদও রয়েছে। উল্লেখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তার জন্য 4টি বৈশিষ্ট্য থাকা
বিদ্যমান। অর্থাৎ আপনি যদি কোনো জিনিসকে অর্থনীতির ভাষায় সম্পদ বলতে হয়, একে যে এটার দাম থাকলেই হবে তা তো না, এর সাথে আরও কিছু ব্যাখ্যা আছে। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে উপযোগ। উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। অর্থাৎ কোনো একটা দ্রব্য আছে, এই দ্রব্যটা দ্বারা আপনার অভাব মোচন হচ্ছে বা আপনার অভাব মিটে যাচ্ছে, যেটা সংক্ষেপে বলেন। তো কোনো দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ কোনো দ্রব্য যদি সম্পদ হতে হয়, তাহলে আপনাদের প্রথমত হচ্ছে উপযোগ থাকতে বলতে হবে যে ওই দ্রব্যটা তার অভাব মেটানোর ক্ষমতা থাকতে হবে। যেমন কি আপনার হয়তো এখন একটা প্যান্টের অভাব আছে, তো এখন আপনার প্যান্টের উপযোগ, প্যান্টটার উপযোগ যদি আপনার এটা করে, অথবা আপনার একটা সাইকেলের উপযোগ আছে, তো এটা যদি আপনার সাইকেলটা যদি আপনার অভাব মোচন করে, তাহলে অবশ্যই এটা কি উপযোগ। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কেনে না। যেমন কি আপনার আমার হয়তো বা বলতে পারেন যে উপযোগ নেই বলতে কী বোঝানো হচ্ছে, আমাদের লাইফে অনেক জিনিসই আছে, যেমন কি আমাদের সময়, আমাদের অফুরন্ত সময়, এটা কিন্তু আমাদের কোনো একটা সম্পদ, কিন্তু সময়কে কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হচ্ছে না, কিন্তু দিন শেষে কিন্তু সময় ব্যবহার করে আমরা টাকা উপার্জন করতেছি, ঠিক না? এবার দেখি অপ্রাচুর্যতা। তো অপ্রাচুর্যতা হচ্ছে কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ বা যোগান সীমিত থাকবে। অর্থাৎ আপনি যদি কোনো জিনিস সম্পদ হতে হয়, আপনি তার একদম যে বাজার ভরে তার যোগান থাকবে, তাহলে সেটা সম্পদ হবে না, কারণ সহজলভ্য জিনিস। এবং সহজলভ্য যেমন যে পানিও কিন্তু আপনার অভাব হয়, মানুষের পানির উপযোগ সৃষ্টি হয়, কিন্তু পানি কি সহজে পাওয়া যায়, তাই না? বাতাসেরও কিন্তু মানুষের চাহিদা আছে, কিন্তু দিন শেষে কী হচ্ছে, বাতাস কিন্তু মানুষের অভাব মেটানোর ক্ষমতা হচ্ছে, মানুষের অক্সিজেনের অভাব মেটাচ্ছে, কিন্তু দেখতেছেন কি যে অভাব মেটানোর ক্ষমতার ক্ষেত্রে কিন্তু এটার যে ক্ষেত্রে সেটা হচ্ছে কি, এটার যোগান কিন্তু খুব বেশি। অর্থাৎ আপনি দেখতেছেন পৃথিবীর কিন্তু 2/3 পানি, এবং নদীর পানি, বাতাস পানির প্রচুর থাকে, এবং এগুলো আসলে সম্পদ নয়। তবে শ্রম ব্যবহার করে পানিকে পরিশুদ্ধ করে বোতলজাত করলে এটা পানি সম্পদ। অর্থাৎ আপনি যদি এখন বোতলজাত পানি এটা করেন, তাহলে এটা পানি সম্পদে রূপান্তরিত হবে। অন্যদিকে জমি, গ্যাস, যন্ত্রপাতি এগুলো চাইলেই প্রচুর পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এইগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য, অর্থাৎ এইগুলো অপর্যাপ্ত হিসেবে কাজ করে, এগুলো সম্পদ। অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আসলে এগুলো চাইলেই প্রচুর পাওয়া সম্ভব নয়, এগুলোকে আমরা পর্যাপ্ত দ্রব্য হিসেবে চিন্তা ভাবনা করব। এবার আসে 3 নম্বর, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য। সম্পদের আরও একটি বৈশিষ্ট্য হলো এটি হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্য বলতে বোঝা হচ্ছে হাত বদল। অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাকে আসলে সম্পদ বলা হয়। অর্থাৎ আপনার কাছে কোনো একটা জিনিস আছে, এটা যদি মালিকানা বদল না করা যায়, সেটা কোনোভাবেই সম্পদ হবে না। এখন বলতে পারেন যে সেটা আমাকে যদি আপনি একটু উদাহরণ দিতেন। এখন প্রথমত হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় যে আপনার একটা ফোন আছে, তো এই ফোনটা আপনি কিনেছেন আপনার ইউজের জন্য, আপনার ফোনটা আপনি চালাচ্ছেন, ব্যবহার করতেছেন, কিন্তু দিন শেষে যদি এই ফোনটা ধরেন কোনো না কোনোভাবে আপনি হস্তান্তর কারো কাছে বিক্রি করতে চাইলেন, বিক্রি করতে পারলেন না, তাহলে কিন্তু এটা সম্ভব না। কারণ বা আপনার যে কোনো একটা সম্পদ, যেটা অবশ্যই আপনাকে হস্তান্তরযোগ্য হতে হবে। তো হস্তান্তরযোগ্য হতে হলে সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমরা যদি দেখি তা প্রথমত দেখেন তাই হলো সম্পদ। এবং আমরা এবার কিছু উদাহরণও দেখব যে আসলে হস্তান্তরযোগ্য সম্পদের ভিতর উদাহরণ কী, এবং আপনারা আস্তে আস্তে কিন্তু এই ধারণার সাথে বলতে গেলে রিলেট করতে পারছেন। এবার যদি দেখি যে আসলে আমরা উদাহরণে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে কিন্তু অর্থনীতির ভাষায় বলা যেতে পারে এটা কোনোভাবে সম্পদ না। কারণ কি, তার যেই গুণ, তার যে কবিতা বা লেখনী গুণ, এটা তো আসলে কারোর সাথে হস্তান্তর করা যাচ্ছে না, কারণ তার প্রতিভাকে হস্তান্তর বা মালিকানা বদল করা সম্ভব নয়। আবার টিভির মালিকানা বদল করা যায়, তাই বলে টিভি সম্পদ। আর একটা উদাহরণ যদি দেখে যায় যে নাসিরুদ্দিন পাটোয়ারিও দেখেন না, সারাদিন শুধু ফেসবুক ইউটিউবে সারাদিন তো বিভিন্ন ধরনের সিগমা টাইপের কথাবার্তা বলে। এখন এই যে কথা বলার স্টাইল, এটা হস্তান্তর করা যাবে না। আপনি চাইলে নাসিরুদ্দিন পাটোয়ারি যে দল করা, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, আপনি এইটার মালিকানা করতে পারেন, একটা রাজনীতি দল অ্যাজ এ প্রফিটেবল আইকন, বা আপনি যদি করতে পারেন এইভাবে। অথবা যদি আপনাকে আমি বলি যে আপনি কোনো একটা নায়কের অ্যাক্টিং, আপনি ধরেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের অ্যাক্টিং ধরেন, আপনি তার অ্যাক্টিংটিকে তো হস্তান্তর করতে পারবেন না, কিন্তু সে যে অ্যাক্টিং করে সেই প্রোডাকশন হাউসকে কিন্তু আপনি সহজেই মালিকানা বদল করে আপনি নিতে পারেন। তো হস্তান্তরযোগ্য আসলে সম্পদের কীভাবে ব্যাখ্যা করে, এটাই হচ্ছে মূল। বাহ্যিকতা হচ্ছে যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায়, তা অর্থনীতির ভাষার সম্পদ নয়, কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। অর্থাৎ আপনার ভিতরে কিছু স্পেশাল গুণ আছে। আমি যেরকম ধরেন আমি ক্লাস নিচ্ছি, এটা আমার গুণ,
এটা আসলে যদি আমার ভিতর হতো, এটা তো বাহ্যিক কিছু না, আপনি চাইলেই এটা সকলের বিষয় কমন জিনিস পাবেন না। এখন এইটা আসলে আপনি সম্পদ বলতে আখ্যা করতে পারবেন না। কোনো ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান বা শারীরিক সৌন্দর্য বা চারিক গুণাবলী সম্পদ বলা যাবে না। অর্থাৎ বাংলাদেশে বলতে পারেন যে বাংলাদেশে সুপারস্টার আছে, অনেক অভিনেত্রী আছে, আমরা অভিনেতা ধরি বা আমরা যদি মডেল ধরি বা আপনি যদি খেলোয়াড় ধরেন, যে বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট এখন যদি বলি আমরা সাকিবুল হাসানকে নিতে পারি। তো সাকিবুল হাসান আসলে কি বাংলাদেশের টপ ক্লাস ক্রিকেটার। তো এখন তার যেই ভিতরে যে ট্যালেন্ট, এটা তো আসলে সবার ভিতর পাওয়া যাবে না। এখন এটা তার অভ্যন্তরীণ গুণ। এখন এইটাকে আসলে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাচ্ছে না, কারণ কি এইটা তার ভিতরের গুণ বা তার জ্ঞান বা তার একটা বিশেষ অভিজ্ঞতা। আবার ধরেন আমাদের নিয়াজ মোর্শেদ আছে বা দাবারু, অথবা অনেকেই আছে যে আসলে যারা তাদের যে সেক্টরগুলোতে সেটা সুপার ফাস্ট। তো এই যে স্পেশাল যারা যারা ট্যালেন্টেড লোক, এই ট্যালেন্টটাকে আসলে অ্যাজ এ আপনি ওয়েলথ হিসেবে কিন্তু এটাকে আপনি ডিক্লেয়ার করতে পারছেন না। বাট ডিক্লেয়ার করতে হলে এটা অ্যাজ ইউজুয়াল সবার ভিতর থাকতে হবে এবং এটা সহজে উপলব্ধি পাওয়ার বিষয়টিও কিন্তু গুরুত্ব থাকতে হবে। তবে পুঁজিবাজি বাজার অর্থনীতিতে নানাভাবে এগুলোকে বিক্রয়যোগ্য সম্পদে পরিণত করা যায়। এখন যদি এই যে আছে এরা যদি এই জিনিসটাকে তারা ট্রেনিং সেশন হিসেবে বিক্রি করে, এই যে মেসি এখন যদি মেসির যেই বলা যেতে পারে স্কিলটা, এখন সে যদি স্কিলটা চায় যে আমি একটা একাডেমি দেবো, এখানে আমি শেখাবো, তো এটা পারে না। বাট এখন যদি সে এই পরিবর্তে ধরেন শিখায়, সে যতক্ষণ না শিখাবে এটা তো তার অভ্যন্তরীণ গুণ, ততদিন তো এটা আসলে কোনো কাজে আসবে না। কিন্তু যখন শিখাবে সেখন সেটাকে কোনো না কোনোভাবে সম্পদে রূপান্তরিত করা যাবে। তো এই থেকে আসলে আপনার হয়তোবা ধারণা চলে আসলো যে চারটি যে ধাপ, প্রথমত হচ্ছে উপযোগ, অপ্রাযোজ্যতা, হস্তান্তরযোগ এবং বাহ্যিকতা কীভাবে কাজ করে এবং কেন এই চারটা না থাকলে অর্থনীতির ভাষায় এটাকে কোনোভাবেই আপনার ওইটা বলা হবে না, অর্থাৎ সম্পদ বলা হবে না। তো আমরা খুব সহজভাবে এই ব্যাখ্যাগুলো দিচ্ছি এবং ব্যাখ্যাগুলো আপনারাও যাতে খুব সহজে আয়ত্ত করতে পারেন এই প্রচেষ্টাই হচ্ছে আমরা পড়িয়ে যাচ্ছি। তাহলে এবার আমরা দেখব যে আসলে সম্পদের শ্রেণীবিভাগ কীভাবে কী হচ্ছে। তো উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ আসলে তিন প্রকার, অর্থাৎ একটা উৎস আর একটা হচ্ছে তৈরি হওয়া অর্থাৎ উৎপত্তি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সম্পদ আসলে কয়টি বিভাগ থেকে আসতেছে বা কয়টি দিক থেকে আসতেছে। একটা হচ্ছে উৎস থাকতেছে বা কোনো একটা প্রাকৃতিকভাবে, আর হয়তো এটাকে সৃষ্টি করা হচ্ছে। এখন এটাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। তো দিকের দিক থেকে তিন ভাগে যদি দেখি, প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে তিন প্রকার তো আমরা জানলাম। তো তিন প্রকার কী কী? প্রথম হচ্ছে প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং উৎপাদিত সম্পদ। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখি প্রাকৃতিক সম্পদ কি। প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায়, অর্থাৎ প্রকৃতির কাছ থেকে যে জিনিসগুলো পেলে এই জিনিসগুলো আপনার প্রয়োজন মেটাবে এবং তাকেই প্রাকৃতিক সম্পদ বলা হবে, অর্থাৎ এইগুলোকে সব প্রাকৃতিক সম্পদ বলা হচ্ছে। যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি। অর্থাৎ এখানে আসলে ভূমি থাকবে, বনভূমি থাকবে, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি প্রত্যেকটি আসলে প্রাকৃতিক সম্পদের আওতাধীন। এবং মানবিক সম্পদটা যদি দেখি, যে মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা এবং দক্ষতাকে মানবিক সম্পদ বলে। অর্থাৎ এটা আপনার যে কোনো ধরনের দক্ষতা বা যোগ্যতা হতে পারে, এটা শারীরিক যোগ্যতা হতে পারে, প্রতিভা হতে পারে, উদ্যোগ হতে পারে, দক্ষতা হতে পারে, সাংগঠনিক ক্ষমতা হতে পারে, এনিথিং এলস। অর্থাৎ আপনি অ্যাজ ইন্ডিভিজুয়াল যেই ধরনের দেখাতে পারেন দক্ষতা সেই রকমই হতে পারে। এবং পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ক্ষমতাও কিন্তু এখানে কাজ করছে। আর উৎপাদিত সম্পদ হচ্ছে প্রাকৃতিক এবং মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলে। যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি মানুষের, এইগুলো আসলে উৎপাদিত সম্পদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ যদি দেখি, যে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম। উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক যে সম্পর্ক, বিশেষ সম্পর্ক থাকে। অর্থাৎ বাংলাদেশ যে একটা উন্নয়নশীল দেশ এটা তো আপনারা জানেন, এবং এটা হচ্ছে অন্যতম। এদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ নিচে পাওয়া যায়, সেটা হচ্ছে কৃষি সম্পদ। প্রথমত রয়েছে কৃষি সম্পদ কি? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এবং এদেশের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পলি সমৃদ্ধ উর্বর কৃষি জমি, অর্থাৎ পলি সমৃদ্ধ উর্বর কৃষি জমি এখানে বিদ্যমান। আমাদের জমির উর্বরতা বলতে হচ্ছে জমির যে ফসল ফলানোর ক্ষমতা, অনুকূল আবহাওয়া, অর্থাৎ আমাদের আবহাওয়াটা আমাদের পক্ষে, বৃষ্টিপাত মানে আমাদের চাহিদা মতো বৃষ্টিপাত দেখা যাচ্ছে, নদ নদী, অর্থাৎ চাহিদা মতো বৃষ্টিপাত না হলেও আমরা সেচের মাধ্যমে কিন্তু পানি সরবরাহ করতে পারছি। তো এই দেশে 2023-24 অর্থ বছরের মোট খাদ্যশস্য উৎপাদিত হয়েছে হচ্ছে 501.17 লাখ মেট্রিক টন। তাহলে
1.17 লাখ মেট্রিক টন শুধু খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। আমাদের কৃষিক্ষেত্রে ধান রয়েছে, দ্বিতীয়ত রয়েছে গম, ডাল, আলু, তৈলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য, এবং পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতিকে বলা হয়ে থাকে হচ্ছে অর্থকারী ফসল। অর্থাৎ তাহলে একটা হচ্ছে খাদ্যশস্য ফসল, আর একটা হচ্ছে একটা হচ্ছে চাহিদা মিটায়, আরেকটা হচ্ছে আমাদের অর্থ উপার্জনে সাহায্য করে। দেশের প্রায় 63% বা 63% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। অর্থাৎ আপনার আমার যে আশেপাশের জনগণ, অর্থাৎ সব মিলিয়ে দেশের 63% জনগণ পরোক্ষ এবং প্রত্যক্ষ দুইভাবেই কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত। অর্থাৎ সে যদি ডিরেক্ট কৃষিকাজ নাও করে, সে এমন কাজ করে যেটা কোনো না কোনোভাবে তাকে কৃষির সাথে কানেক্ট করতেছে। অর্থাৎ আমি সারের বিজনেস করি, বা আমি হয়তো বা সারের বিজনেস করি না, আমি ভূমি নিয়ে আসলে পড়াশোনা করছি। এখন ভূমি নিয়ে পড়াশোনা করলে কী হচ্ছে, ভূমি সম্পর্কে আমার আইডিয়া আছে, এখন এটা কৃষকের আমি সাহায্য করতে পারবো। বা আমি যদি কোনো না কোনোভাবে ধরেন একদম বিক্রেতা হলাম, এখন বিক্রেতার কাঁচামাল আসবে কোথা থেকে, কৃষি থেকে, তাহলে আমরা কোনো না কোনোভাবে কৃষির সাথে নির্ভরশীল। এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী দেশের মোট শ্রম শক্তির 45% বা 45% কৃষিতে নিয়োজিত রয়েছে। জাতীয় আয় জিডিপির প্রায় 11.02% কৃষি থেকে আসে। অর্থাৎ 11.02% ওভারঅল আসতেছে কই থেকে, কৃষি থেকে। দ্বিতীয়ত যদি দেখি যে খনিজ সম্পদ, বাংলাদেশ খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, অর্থাৎ বাংলাদেশের খনিজ সম্পদ খুব একটা অতটা রিচ না। এখানে এই পর্যন্ত যেসব খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। প্রথমত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী এ যাবৎ দেশে 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ বাংলাদেশে এই যাবৎকালে সর্বমোট 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যেখানে প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়, যেখানে গ্যাসের মোট মজুদ প্রায় 21.08 ট্রিলিয়ন ঘনফুট। এবং উৎপাদনরত গ্যাস ক্ষেত্রগুলো হচ্ছে বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাসটিলা, রশিদপুর, সিলেট, তিতাস, বেলাবো, নরসিংদী, মেঘনা, শাহবাজপুর, সেমুটান, সুন্ডলপুর, শ্রীকাইল, বেগমগঞ্জ, রূপগঞ্জ, সালদা নদী, জালালাবাদ, বিয়ানীবাজার, ফেন্সুগঞ্জ, মৌলভীবাজার, বিবিয়ানা ও বাঙ্গুরা ইত্যাদি। এ গ্যাস রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, কলকারখানা ও গৃহে এ গ্যাস জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। এবার যদি দেখি যে দ্বিতীয়ত যেটা রয়েছে, একটা তো প্রাকৃতিক গ্যাস গেল, দ্বিতীয় যে পদার্থ সেটা চুনাপাথর। সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার প্রভৃতি উৎপাদনে চুনাপাথর ব্যবহৃত হয়। বাংলাদেশের সিলেটের ভাঙ্গারহাট, কোথায় দেখে নেন, সিলেটের ভাঙ্গারহাট এবং বাগুলি বাজার, সুনামগঞ্জের ট্যাকের হাট, জয়পুরহাটের জামালগঞ্জ এবং কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে চুনাপাথর মজুদ রয়েছে। এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের যদি এমসিকিউতে আসে, যে ধরেন আপনাদের এমসিকিউ দিয়ে দিল কি যে কোনটা আসলে আমাদের এটার সাথে জড়িত, আপনাকে ক অপশন দিল, খ দিল, গ দিল এবং ঘ দিল। এখন আপনি প্রত্যেকটা অপশন পড়ে অ্যান্সার করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে তথ্যগুলো, এইখানে কিন্তু প্রত্যেকটা তথ্যই সুনামগঞ্জের ট্যাকের হাট, এইখান থেকেও কিছু তথ্য নিতে পারে। অর্থাৎ আপনার ক, খ, গ এবং ঘ প্রত্যেকটি অপশান এমনভাবে তৈরি করা হবে যাতে আপনি কনফিউজ হন, এবং এই কনফিউশন তৈরি করার জন্যই কিন্তু আমরা এতটা বিস্তৃত করতেছি। অর্থাৎ সঠিক অ্যান্সার যদি খ হয়, আপনি খ এক্সাক্ট দাগায় আসতে পারেন, আপনার জন্য কোনো ধরনের কোনো কনফিউশন কাজ না করে। তো আমরা যদি দেখি আমাদের পরবর্তীতে, তো 3 নম্বরে হচ্ছে চীনামাটি। নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং চট্টগ্রাম কয়টি জেলা? 3 আর 3 6টি জেলা। তাহলে আমরা যদি 6টি জেলায় চীনামাটি পাওয়া যায়, আপনি যদি এমসিকিউর সাথে কয়টি জেলায় চীনামাটি পাওয়া যায়, আপনার অ্যান্সার করবেন কি কয়টি জেলায়? 6টি জেলায়। এবার দেখি চীনামাটি পাওয়া যায় এবং বাসনপত্র, স্যানিটারি দ্রব্য তৈরির কাজ করা হয় এটা দ্বারা। চতুর্থ রয়েছে কয়লা, বাংলাদেশের সিলেট, রাজশাহী, জয়পুরহাট, ফরিদপুর, দিনাজপুর। দ্যাটস মিন হচ্ছে 5টা জেলা। 5টা জেলায় বড় পুকুরিয়া কয়লার 5টি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, এবং সম্প্রতি দিনাজপুরের বড় পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ নিউজ যে কয়লা উৎপন্ন করা হচ্ছে, অর্থাৎ কয়লা উত্তোলন করা হচ্ছে, যার ফলে আমাদের দেশীয় জ্বালানিতে অনেকটা কিন্তু এটা প্রভাবিত করবে। কঠিন শিলা পাওয়া যায় হচ্ছে দিনাজপুর জেলার মধ্যপাড়া এবং রংপুর জেলার রানীপুকুরে কঠিন শিলার মজুদ রয়েছে। বর্তমানে এসব খনিতে কঠিন শিলা উত্তোলন অব্যাহত রয়েছে। রাস্তা, রেলপথ, বাঁধ নির্মাণ ইত্যাদি কাজে এই শিলা ব্যবহার করা হয়ে থাকে।
ছয় রয়েছে সিলিকা বালু, এটা হচ্ছে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, জামালপুর, অর্থাৎ আমাদের এখানেও কিন্তু 6টি জেলা সিলিকা বালুর মজুদ রয়েছে। এবং এই সিলিকা বালু দিয়ে কী তৈরি করা হচ্ছে? কাঁচ, রং, রাসায়নিক দ্রব্য। কাঁচ, রং, রাসায়নিক দ্রব্য, তাহলে কী দিয়ে? সিলিকা বালু। এমসিকিউ কিন্তু এইখানে একদম প্রত্যেকটা টপিক আপনার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বারবার বলছি। গন্ধক, গন্ধক হচ্ছে বারুদ তৈরি, দিয়াশলাই কারখানা, তেল পরিশোধন প্রকৃতিতে গন্ধক লাগে। চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে। খনিজতেল, খনিজতেল হচ্ছে সিলেটের হরিপুরে খনিজতেলের সন্ধান পাওয়া গিয়েছে। দেশের উপকূলীয় এলাকা, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটেও তেলের অনুসন্ধানের জন্য কাজ চালাচ্ছে। অর্থাৎ একে তো সিলেটের হরিপুরে পাওয়া গিয়েছে, এবং দ্বিতীয়ত হচ্ছে দেশের অন্যান্য সেক্টরে যাতে খুব সহজে আমরা এইটা পেতে পারি এবং এইটা যেন আমাদের সকল কাজে সাহায্য হয়, সেই জন্য কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার দেখব আমাদের 9 নম্বর, সেটা হচ্ছে রংপুর জেলার রানীপুকুর, পীরগঞ্জ, দিনাজপুর জেলার মধ্যপাড়ার কঠিন শিলার স্তরে সামান্য তামার সন্ধান পাওয়া গিয়েছে। অর্থাৎ তামার যে সন্ধান সেটা হচ্ছে রংপুর জেলার রানীপুকুর এবং পীরগঞ্জ এবং পাশাপাশি দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলার স্তরেও কিছু তামার সন্ধান পাওয়া গিয়েছে। এবং এই তামা দ্বারা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তার, মুদ্রা প্রকৃতি ইত্যাদি তৈরি করা হয়। বন সম্পদ যদি দেখি, বন সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক এবং পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যে কোনো দেশের কমপক্ষে শতকরা 25% বন অঞ্চল থাকা প্রয়োজন। অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করতেছেন তার শতকরা 25%, দ্যাটস মিন 1/4 বন অঞ্চল থাকা মাস্ট। না হলে আপনার এই যে কার্বন ডাইঅক্সাইড আছে বা যে বিষাক্ত গ্যাসগুলো আছে এইগুলোকে সে আসলে শোষণ করতে পারে না, এবং এইটার ফলে কী হচ্ছে? এই গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলে থেকে যাচ্ছে এবং দিনের পর দিন এটা কিন্তু আমাদের ওজোন স্তরকেও হিট করতেছে এবং ওজোন স্তর কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে পৃথিবীর যে বাইরের একটা তাপমাত্রা, যেটা আগে আমরা রাতে পৃথিবী থেকে হয়তো বা খুব একটা ঠান্ডা হতো না, কিন্তু এখন দেখবেন যে দিনে মানে প্রচুর ঠান্ডা পড়ে, আবার রাতে কিন্তু প্রচুর ঠান্ডা, দিনে মানে প্রচুর গরম হয় এবং রাত্রে প্রচুর ঠান্ডা হয়। কারণ কি? এই যে ছিদ্র থেকে এখান থেকে হচ্ছে বায়ু বের হয়ে যায় এবং এটার ফলে যেটা হয় যে এই পৃথিবী আবার পুনরায় ঠান্ডা, আবার যখন তাপ আসে প্রচুর তাপ আসে, এবং এইটাই আসলে মূলত কারণ। কিন্তু বাংলাদেশের মোট বনভূমি বা মোট ভূখণ্ডের প্রায় শতকরা 15.58 বা 5/8 বন বিভাগ অধিদপ্তর 2024 ভাগ, অর্থাৎ এটার হচ্ছে পরিসংখ্যান, যা অন্যান্য দেশের তুলনায় কম। অর্থাৎ আমাদের দেশে থাকা উচিত 25, কিন্তু আছে হচ্ছে 15.58। এবার দেখি, যেমন আমেরিকার শতকরা রয়েছে 33.84, জাপানে রয়েছে শতকরা 67%, বার্মায় রয়েছে শতকরা 63%, ভারতের শতকরা 23.70 বনাঞ্চল রয়েছে। ভারতের মতো দেশও যদি এটা মেনটেন করতে পারে তাহলে আমাদের জন্য আসলে এটা অ্যালার্মিং একটা তথ্য। বাংলাদেশের বিভিন্ন রকম বন রয়েছে, বাংলাদেশের সমগ্র বনভূমিকে 5 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ টোটাল এই যে 1,47,570 বর্গ কিলোমিটার এই যে এরিয়াটা, এখানে মোট 5 ভাগে বনভূমি ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পাহাড়ি বন, দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন, সৃজিত ম্যানগ্রোভ বন, শাল বন এবং জলাভূমির বন। তো পাহাড়ি বন রয়েছে হচ্ছে বনভূমির পরিমাণ হচ্ছে 1000 হেক্টরে, অর্থাৎ 1,377,000 হেক্টর রয়েছে হচ্ছে পাহাড়ি বন। জেলাগত অবস্থান যদি দেখি, চট্টগ্রাম রয়েছে, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টা জেলাকে হচ্ছে একত্রে পার্বত্য চট্টগ্রাম বলা হয়ে থাকে। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। এখানে যে বৃক্ষ রয়েছে গর্জন, চাপালিশ, ঢাকিজাম, সিবিট, সেগুন, গামার, চাম্পা, জারুল এবং সোনালু। প্রাকৃতিক ম্যানগ্রোভ বন 610,000 হেক্টরে অবস্থিত, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা 3টা। এখন যেখানে তথ্য কম সেখান থেকে কিন্তু এমসিকিউ হয়, যেখানে তথ্য বেশি সেখান থেকে সিকিউ হয়, যেখানে তথ্য কম সেখান থেকে এমসিকিউ হয়। এবং এখানে যে গাছগুলো রয়েছে সুন্দরী, গেওয়া, কেওড়া, পশুর, বাইন এবং পরিশেষে রয়েছে গরান। সৃজিত ম্যানগ্রোভ বন 200,000 হেক্টর এখানে রয়েছে, প্রথমত নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার, যেখানে আছে গেওয়া এবং বাইন গাছের প্রাধান্য রয়েছে। শালবন 120,000 হেক্টর এবং গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে আসলে এটার জেলাগত অবস্থান। এবং শাল বা গজারি হচ্ছে এটার প্রধান বৃক্ষ। জলাভূমির বন হচ্ছে 23,000 হেক্টর, সিলেট এবং সুনামগঞ্জে হিজল, করস, পিটালি এবং বরুণ গাছ রয়েছে।
পরে দেখি প্রাণী সম্পদ। বাংলাদেশের সর্বত্র বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখা যায়। গৃহপালিত পশু পাখির মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি প্রভৃতি। তাহলে আসলে পশু পাখির ভিতর কী কী বিদ্যমান এইটা যেমন আমরা দেখলাম। এছাড়া সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলে রয়েছে বাঘ, হাতি, হরিণ প্রভৃতি মূল্যবান জীববস্তু বা অসংখ্য প্রজাতির পাখি। এখন আমাদের যে নদ নদী, বিল বা হাওর রয়েছে বা পুকুর রয়েছে, জলাশয়ে এবং বঙ্গোপসাগরে কিন্তু নানা রকমের মাছ পাওয়া যায়। এই ধরনের সম্পদ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, চামড়া শিল্পের কাঁচামালের যোগান দেয় এবং সম্পদ রপ্তানি করতে আয় বৃদ্ধিতে সহায়তা করে। শক্তি সম্পদ কলকারখানা, যানবাহন ও যোগাযোগ, যান্ত্রিক চাষাবাদ, গৃহকর্ম প্রভৃতি ক্ষেত্রে শক্তি সম্পদের ব্যবহার অপরিহার্য। কয়েকটি উৎস থেকে শক্তি পাওয়া যায়, এগুলো হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি, আণবিক শক্তি, সৌরশক্তি এবং বিভিন্ন প্রকার প্রচলিত জ্বালানি সামগ্রী। বাংলাদেশের কয়েকটি স্থানে কয়লার সন্ধান পাওয়া গেলেও এখন তা উত্তোলন শুরু হয় নাই। সিলেটের হরিপুরে পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। প্রয়োজন পরিমাণ পেট্রোলিয়াম বিদেশ থেকে আমদানি করতে হয়। আণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন এখন এদেশে শুরু হয় নাই। তাই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে পেট্রোলিয়াম পাওয়া গেছে কিন্তু এখনও কিন্তু বিদেশ থেকে পেট্রোলিয়াম আনা হচ্ছে, মানে আমাদের ওইখান থেকে এখনও কিন্তু পেট্রোলিয়াম শুরু হয় নাই বা তৎকালীন যে আমাদের আশানুরূপ কিন্তু এবার পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের শক্তির যোগান বহু অংশে প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ প্রচলিত উপকরণ থেকে আসে। আমরা প্রাকৃতিক গ্যাস কলকারখানা, গৃহকর্ম, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করে থাকি এবং এদেশে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, একে বলা হয় পানি বিদ্যুৎ। তাহলে পানি বিদ্যুতের যদি আপনার কাছে সংজ্ঞা জিজ্ঞাসা তাহলে বলবেন যে পানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হয় পানি বিদ্যুৎ। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর তীরে একটি পানি বিদ্যুৎ কেন্দ্র উপস্থিত রয়েছে। অর্থাৎ এটা আপনি উদাহরণ দিতে পারেন যে যেমন আসলে এই কাপ্তাই নদীর তীরে এটা গ্যাস, তেল, কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ বিদ্যুৎ। তাহলে গ্যাস, তেল এবং কয়লার সাহায্যে এখন নিম্নলিখিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেখানে আসলে খনিজ তেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রথমত হচ্ছে গোয়ালপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্র খুলনা, ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র কুষ্টিয়া, রয়েছে ঠাকুরগাঁও তাপ বিদ্যুৎ কেন্দ্র, সৈয়দপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র নীলফামারী। এদেশে গ্যাস চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে হচ্ছে সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র নারায়ণগঞ্জ, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া, রয়েছে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নরসিংদী, শাহজিবাজার তাপ বিদ্যুৎ কেন্দ্র সিলেট এবং চট্টগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্র। পরিশেষে দেখি এদেশের বিভিন্ন প্রকার প্রচলিত জ্বালানি বা কাঠ, খড়, গোবর, পাট, খড়ি, তুষ, পাতা ইত্যাদি আসলে ব্যবহার করা হয়ে থাকে। বিগত সরকার কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছিল। উল্লেখ্য যে উল্লেখ করা দরকার যে বর্তমান বিভিন্ন দেশে বায়ু প্রবাহ, সৌরতাপ, জৈবিক গ্যাস শক্তি উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এইগুলো থেকে কী করে এনার্জি আমি উৎপাদন করতে পারবো এটা সহজেই কিন্তু তারা আয়ত্ত করার চেষ্টা করছে। আধুনিক বিশ্বে আণবিক শক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশে এসব উৎস থেকে শক্তি উৎপাদন প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। এবার দেখি যে পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদ যা প্রাণী বা উদ্ভিদের জীবন ধারণের জন্য বলা যেতে পারে অপরিহার্য। অর্থাৎ পানি ছাড়া আপনি কিন্তু চলতে পারবো না। পানির যে গুরুত্ব বা পানির যে আমাদের দৈনিক জীবনে এটার যে প্রয়োজন এটা কিন্তু খুব বেশি এবং আমাদের পানির প্রয়োজন, আমরা পানি ছাড়া কিন্তু চলতে পারি না। তো এইটাই আসলে বলা হচ্ছে যে পানি সম্পদের বিভিন্ন দিক এবং দেশের কৃষি, বনজ শক্তি সম্পদের অস্তিত্ব রক্ষা এবং উন্নয়নের জন্য পানি সম্পদ অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের পানির উৎস তিনটি, একটা হচ্ছে নদ নদী, খাল, বিল, পুকুর, সমুদ্র, তৃতীয় হচ্ছে বৃষ্টিপাত এবং তৃতীয় হচ্ছে ভূগর্ভস্থ পানি। এই তিনটি উৎসের পানি আমাদের কৃষির জন্য অপরিহার্য। অর্থাৎ কৃষির জন্য অবশ্যই পানি লাগবে। অর্থাৎ অমৌসুমে কিন্তু তখন সেচ দেওয়া লাগছে, পানির যোগান কম বা বেশি হলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। আবার যখন বন্যা হচ্ছে তখন কিন্তু কৃষির অনেক ক্ষতিগ্রস্ত হয়। অভ্যন্তরীণ জলাশয়, সমুদ্র এলাকা রয়েছে মাছ ও অন্যান্য জলজ সম্পদ, নদী স্রোত ইত্যাদি উৎপন্ন হয় তাপ বিদ্যুতে। আমাদের অসংখ্য নদ নদী, খাল, বিল, জলাশয় কেন্দ্র করে উঠেছে যাতে যাতায়াত ব্যবস্থার ও ব্যবসা বাণিজ্যে। নদ নদীর পানি, বৃষ্টিপাত দেশের আবহাওয়া ও পরিবেশের জন্য অনুকূল প্রভাব সৃষ্টি করে। পানি সম্পদের উন্নয়ন এবং সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গেলে অর্থনৈতিক উন্নয়ন গতি বাড়বে। এবার দেখি আমরা কিছু দ্রব্য দেখি। প্রথমত হচ্ছে দ্রব্য বলতে সাধারণত শুধু বস্তুগত সম্পদকে বুঝে থাকি। অর্থাৎ দ্রব্য বলতেই আমরা যা বুঝি কোনো বস্তুগত সম্পদ। মানুষের অভাব মেটানোর ক্ষমতা সম্পন্ন বস্তুগত সব জিনিসকে আমরা দ্রব্য বলে থাকি। তাহলে এখানে দুইটা ব্যাখ্যা চলে আসলো কিন্তু। অর্থাৎ যে জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে তাই হচ্ছে দ্রব্য। দ্রব্যকে নানাভাবে শ্রেণীবিভক্ত করে। প্রথম হচ্ছে অবাধলব্য দ্রব্য, অর্থাৎ যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে হচ্ছে অবাধলব্য দ্রব্য বলে। এইসব দ্রব্য প্রকৃতিতে আসলে পাওয়া যাচ্ছে, তো যা আসলে সহজেই পাওয়া যাচ্ছে তাকেই আমরা একবারে বলতে পারি অবাধলব্য দ্রব্য। সেটা হচ্ছে আলো, বাতাস, নদীর পানি ইত্যাদি।
চলে আসি অর্থনৈতিক দ্রব্য। এটা হচ্ছে যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলা হয়ে থাকে। এদের যোগান থাকে সীমাবদ্ধ, অর্থাৎ অর্থ প্রদান করা হচ্ছে খাদ্য, বস্ত্র, বই, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি। ভোগদ্রব্য হচ্ছে ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তাদেরকে ভোগদ্রব্য বলা হয়, যেমন গাড়ি বা বস্ত্র, অর্থাৎ এইটার দ্বারা আসলে সমস্ত দ্রব্যের উপযোগ নিঃশেষ হয়ে যাচ্ছে। আপনি গাড়ি কিনলেন, গাড়ির চাহিদা আর কিন্তু আপনার হচ্ছে না অনেক দিন যাবত, আবার একটা টাইম পর আছে। আবার বস্ত্র কিনলেন, আপনি কিন্তু আজকে একটা বস্ত্র কিনলেন, কালকে একটা বস্ত্র কিনলেন, এইভাবে না। একটা শার্ট কিন্তু আপনি রোজ রোজ কিনবেন না। তো একটা জিনিস কেনার পর কিছুদিন পর এটা কিন্তু আপনার স্থায়িত্ব থাকবে এবং এটাই কিন্তু আপনার ওটা স্থায়িত্ব বা ভোগদ্রব্য হিসেবে কাজ করবে। স্থায়ী ভোগদ্রব্য হিসাবে যে সমস্ত ভোগদ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায় তাকে স্থায়ী ভোগদ্রব্য বলে, যেমন ফ্রিজ, গাড়ি, ঘরবাড়ি, জমি, খেলার মাঠ। এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে একবার কিনলে অ্যাটলিস্ট 3, 4, 5 বছরের জন্য আপনি নিশ্চিত। ফ্রিজ কিনলে আপনি অ্যাটলিস্ট 2 বছর দিন, গাড়ি কিনলে 5 বছর, ঘরবাড়িগুলো তো আসলে আজীবন। অস্থায়ী ভোগদ্রব্য হচ্ছে যে সমস্ত ভোগদ্রব্য স্বল্পকালে ভোগ করা যায় তাতে একবার মাত্র ভোগ করা যায়, অর্থাৎ ক্ষণস্থায়ী। তাহলে খাদ্য, বস্ত্র, শাকসবজি। তাহলে ভোগদ্রব্যের আমরা দুইটা ধাপ দেখলাম, একটা হচ্ছে স্থায়ী বা ভোগদ্রব্য, একটা হচ্ছে অস্থায়ী ভোগদ্রব্য। চলে আসি মধ্যবর্তী দ্রব্য। যে সমস্ত উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করে তাকে মধ্যবর্তী, অর্থাৎ এইটা আসলে একদম নট ইনিশিয়াল স্টেজ আর নট ফাইনাল স্টেজ, এটা হচ্ছে মিডিল ম্যান ও মিডিল হিসেবে কাজ করতেছে। যেমন কাঁচা মাল, রসগোল্লা তৈরির জন্য দুধ বা চিনি মধ্যবর্তী দ্রব্য। আর চূড়ান্ত দ্রব্য কি? যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগ ব্যবহৃত হয় তাকে চূড়ান্ত দ্রব্য বলে। যেমন পাউরুটি, চিয়ার, অর্থাৎ কি পাউরুটিকে আটা দিয়ে, এটা দিয়ে, ইস্ট দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে প্রসেস করে লাস্ট অ্যাটলিস্ট আপনি আবার চেয়ার তৈরিতে কাঠ লাগতেছে, রং লাগতেছে, মোম বা আপনি যা বলেন যা যে এনিথিং যা পালিশ টালিশ যা লাগতেছে সব করে কিন্তু একটা ফাইনালাইজ কাঠ চেয়ার আপনাকে গিফট করা হচ্ছে। মূলধনী দ্রব্য হচ্ছে যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনের সাহায্যে হয়ে থাকে, যেমন হচ্ছে যন্ত্রপাতি, কলকারখানা, গুদামঘর, অর্থাৎ মূলধনী দ্রব্য বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হয়। মূলধনী দ্রব্য আবার মূলধনী দ্রব্য উৎপাদনেও ব্যবহৃত হয়। চলে আসি হচ্ছে দ্রব্য ও পণ্য। অর্থনীতিতে পণ্য বলতে সাধারণত সেসব উপকরণকে বুঝি যা চূড়ান্ত দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন আটা হচ্ছে পণ্য বা চূড়ান্ত দ্রব্য হচ্ছে ব্রেড, অর্থাৎ একটা হচ্ছে পণ্য, একটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। এছাড়া প্রথাগতভাবে শস্য, স্বর্ণ, তেল, প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে পণ্য। সকল পণ্য দ্রব্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য, অর্থাৎ পণ্য থেকে যেহেতু এটা সৃষ্টি হচ্ছে তো সকল অর্থনৈতিক দ্রব্য আসলে পণ্য, এবং সকল সেবা পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক সেবাই পণ্য। অর্থাৎ ওই যে আমরা বলি না যে সকল নবী কি রাসুল নয়, সকল রসুলই নবী। সুযোগ ব্যয় এবং চয়ন দেখে অপরচুনিটি কস্ট অ্যান্ড চয়েস। সুযোগ ব্যয় হচ্ছে অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারণা, অর্থাৎ আপনি যে একজন স্টুডেন্ট, আপনি কি প্রতিদিন সব কিছু একটা করতে পারবেন? আপনি একসঙ্গে অর্থনীতি পরীক্ষা আর মাঠে খেলা, আপনি দুইটা করতে পারবেন না। এখন আপনার চিন্তা করতে হবে যে আসলে তাহলে আমি কী কাজ করতে চাই। তবে অবশ্যই ওই কাজটা হচ্ছে আপনার ওই সময় সব থেকে গুরুত্বপূর্ণ করতে হবে, এবং অন্য কাজটা ওই টাইমে আপনি করতে পারবেন না। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি আসলে পড়বো, আমার পরীক্ষা, তাহলে আপনি পড়তে পারেন। আপনি চিন্তা করেন যে আমি খেলবো, এটা খেলতে পারেন, কিন্তু এইটার জন্য যে আপনার অন্য একটা জিনিস ছাড়তে হচ্ছে, এটাই আসলে সুযোগ ব্যয়। ধরেন আপনি 1 বিঘা জমি আছে, এখন জমিতে চাষ করলে 20 কুইন্টাল ধান ফলন হবে। এখন ওই জমিতে ধান চাষ না করে যদি পাট চাষ করতে চান তবে 10 কুইন্টাল পাটও উৎপাদন করতে পারবেন। এক্ষেত্রে 20 কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো 10 কুইন্টাল পাট। সংক্ষেপে বলা যায় যে কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্য একটি দ্রব্যের যতটুকু ছাড়তে হচ্ছে ত্যাগকৃত পরিমাণই হলো দ্রব্যটির সুযোগ ব্যয় আর অপরচুনিটি কস্ট। এটা বলতে বলতে কিন্তু আমার মুখে ফেনা উঠে গেছে বিগত কয়েকদিন। তো সাধারণত নানা রকম সুযোগ ব্যয়ের মধ্যে সর্বোচ্চ সুযোগ ব্যয়টি হচ্ছে অর্থনীতিকে সুযোগ ব্যয় হিসেবে গ্রহণ করা। উৎপাদন সম্পন্ন রেখার মাধ্যমে, যেটাকে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আর প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলে, এটার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। ধরা যাক একটা এখানে একটা ছক আছে, এখানে কয়েকটা সমাবেশ দেওয়া আছে, ধানের পরিমাণ দেওয়া আছে, পাটের দেওয়া আছে, এবং একটার জন্য আসলে একটা কতটুকু ছাড়তে হচ্ছে সেটাও দেওয়া আছে। এখন দেখবেন সারণীতে প্রথম যদি আমি ফুল পটেনশিয়াল ইউজ করি তখন এটা পরীক্ষার চিত্র আসে, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ। তো এটা আমরা আঁকাও শিখবো। অর্থাৎ প্রথমত হচ্ছে এইভাবে দুইটা মেরুতে দুইটা নিতে হয়, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। একটা মেরুতে ধরেন আপনি এখানে পাট নিলেন, এখানে আপনি ধান নিলেন। তো প্রথমে হচ্ছে আপনার ধরেন পাট হচ্ছে সর্বোচ্চ 15 মিস হচ্ছে হয়তো বা পাট এখানে কোথাও আসবে। পরেরটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে 0.15 বা 1 হচ্ছে 14, 1 14 বললে আপনার এক ধান এখান থেকে শুরু হয়েছে, তাহলে এই। তারপর এটা হচ্ছে আপনার 2 12, তাহলে 2 এখান থেকে শুরু হলে এই। তারপর এটা হচ্ছে 3 হচ্ছে 9, 3 এখান থেকে শুরু হলে ধরেন এই। তারপর হচ্ছে 4 হচ্ছে 5, তাহলে 4 ধরেন এখান থেকে শুরু হলে
এই গিয়ে এবং 6 5 হচ্ছে 0, তাহলে এখান থেকে তার এবার রেখাটা আসতে এইভাবে চলে আসবে। দেখেন এটাও এরকমভাবে যে প্রথম 15 হয়েছে, এখানে 2/14, এই পরেরটা হচ্ছে 12/2, এই যে 1/12, এটা 9/3, এটা 5/4 এবং সর্বশেষটা হচ্ছে 0। এই দেখেন এবং রেখাটা এইভাবে চলে এসেছে। তো এইতে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা হয়ে থাকে, অর্থাৎ উদ্ভিদে ক চ রেখাটি উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে রেখাটা ক থেকে চ, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে, আমি যদি আপনাদের মুছে দেখাই, যে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ এই যে এক্সাক্ট রেখাটা, এটা যেটা দেখেন দাগ দিয়ে দেখা দিচ্ছে, এই যে এক একটা উৎপাদন সম্ভাবনা দেখা যাচ্ছে যে আপনি যদি এই বিন্দুতে করেন এইটুকু উৎপাদন হবে, আপনি এই বিন্দুতে করলে আপনার পাট আর হচ্ছে ধান এই হবে, এই বিন্দুতে করলে হচ্ছে 12 এবং 13 করতে পারবেন, এই করলেই এইটাই। অর্থাৎ আপনার একটা গ্রাফ দেখালো। অর্থাৎ আপনি যখন দেখবেন যে আসলে আমার 9 এবং 3 করলে আমার সর্বোচ্চ বেশি উৎপাদিত হচ্ছে, তখন একটাকে আপনি গ্রহণ করবেন। এখন দেখেন যে গ বিন্দু থেকে ঘ বিন্দুতে গেলে 1 একক বাড়লে আপনি 3 একক হ্রাস পাচ্ছে। অর্থাৎ 1 মিলিয়ন ধান উৎপাদনের জন্য সুযোগ বাড়ছে 3 বিলিয়ন বেল পাট। অর্থাৎ আপনার একটার জন্য আরেকটা ছাড়তে হচ্ছে। তাহলে জসিম একজন কৃষক, তার 3 বিঘার জমি আছে, উক্ত জমিতে সম্পত্তিতে ধান অথবা গম চাষ করতে চান। এছাড়া জমি কিছু অংশে ধান ও কিছু অংশে গম চাষ করতে পারেন। উক্ত জমিতে শুধু ধান চাষ করলে 120 কুইন্টাল ধান উৎপাদন হতে পারে, শুধু গম চাষ করলে 80 কুইন্টাল গম হতে পারে। এখন তার আসলে আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে দেখা দিতে হবে যে আসলে কীভাবে কী কাজ করে না করে। এটাই আয়, সঞ্চয়, বিনিয়োগ। উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটির এটি মালিকের যে নির্দিষ্ট সময় যে অর্থ পায় সেটা হচ্ছে আয় বলা। অর্থাৎ আপনি একটা জিনিসের পিছনে আপনার টাইম, সময়, মেধা খরচ করেছেন, এটার বিনিময়ে যে আপনি অর্থ পাচ্ছেন। শ্রমের জন্য প্রাপ্ত আয়কে আসলে মজুরি বলে। জমির জন্য প্রাপ্ত আয়কে বলা হয় খাজনা। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ধার করা অর্থ বা পুঁজি ব্যবহারের জন্য পুঁজি মালিককে যে টাকা দেওয়া হয় তাকে সুদ বলে, সেটি তার আয়। এছাড়া উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করে সেটা হচ্ছে তার মুনাফা। তাহলে আমরা প্রথমত 4টা দাম দেখলাম। প্রথমত হচ্ছে মজুরি দেখলাম, আমরা খাজনা দেখলাম, আমরা এখানে সুদ দেখলাম এবং পরিশেষে আমরা মুনাফা দেখলাম। 4টা টার্ম দেখলাম। এটা কিন্তু 1 মার্কের প্রশ্নে আসে। আর সঞ্চয় হচ্ছে মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতে কথা ভেবে বর্তমানে দুটাই হচ্ছে মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠান, এটি রেখে দেওয়া অংশের নাম হয় হচ্ছে সঞ্চয়। অর্থাৎ এই যে একটা অ্যামাউন্ট সে সঞ্চিত রেখে দেয়, এটাকে আসলে সঞ্চয় বলা হয়। এবং যদি আমরা দেখি যে এখানে ধরো তোমার বাবা এক মাসে 30,000 টাকা বেতন পায়, এখন 27,000 টাকা তোমাদের পরিবারে খরচ হয়, বাকি যে টাকাটা রয়েছে সেটা হচ্ছে কি, এটা তোমার বাবা সেভ করে। এখন এই সঞ্চয়টি হচ্ছে সমীকরণ দেখা যাচ্ছে S × Y - C। এখানে হচ্ছে Y হচ্ছে আর্নিং আর C হচ্ছে কনজামশন আর S হচ্ছে সেভিংস। এখানে যদি দেখি S মিনস হচ্ছে সঞ্চয়, সেভিংস, Y মানে হচ্ছে আর্নিং বা আয় এবং C মানে হচ্ছে কনজামশন বা খরচ। এবার যদি দেখি সঞ্চয় বা ভোগের সমষ্টিকে একটি পাই চার্টের মানে, এটা একটা পাই চার্ট বলে, এটাকে পাই চার্টের মাধ্যমে দেখাচ্ছে। ব্যক্তির সঞ্চয় মূলত হচ্ছে আয়ের পরিমাণ, পারিবারিক দায়িত্ববোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং সুদের হারের উপর নির্দিষ্ট হয়ে থাকে। অর্থাৎ এইগুলো বিভিন্নভাবে বিভিন্ন ধাপে আপনার আলোচনা হয়ে থাকে এবং এইটাই হচ্ছে মূল বিষয়বস্তু আপনার। অর্থাৎ আপনি যদি দেখেন যে আসলে কীভাবে কী কাজ করতেছে, আমরা চলে যাব বিনিয়োগে। বিনিয়োগ কীভাবে কাজ করে? বিনিয়োগ হচ্ছে মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ দিয়ে যদি উৎপাদন বাড়ানোর জন্য তারা এই টাকাটা কোথাও ব্যবহার করে, সেটা বিনিয়োগ বলে। অর্থাৎ আপনার সঞ্চয় আছে, আপনি আপনার মামা ব্যবসা দিচ্ছে বা আপনি আর আপনার বন্ধু মিলে একটা নতুন ব্যবসা দিচ্ছেন, এটা হচ্ছে বিনিয়োগ অ্যাজ এ ইনভেস্টমেন্ট। আর আপনি একজন অ্যাজ এ ইনভেস্টার এটাকে কাজ করতেছেন। তো এটা হচ্ছে ধরো আপনি একটা সময় কলকারখানায় 1 লক্ষ টাকার মূলধন করলেন, বাড়ানোর জন্য 50,000 টাকার মূলধন সামগ্রী ক্রয় করলেন, অতিরিক্ত 50,000 টাকা হলো বিনিয়োগ। তো বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উৎপাদন সম্ভব হয়। এবার দেখি অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনৈতিক কার্যাবলী। বেঁচে থাকার জন্য মানুষ নানাবিধ কাজ করে। তো প্রথমত কী করে? এসব কাজের মূল লক্ষ্য হচ্ছে জীবিকা নির্বাহ করা। জীবিকার জন্য কেউ কলকারখানা, কেউ অফিস, কেউ জমিতে কাজ করে। জীবিকা নির্বাহের জন্য আসলে মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে। মানুষ জীবিকা নির্বাহ ছাড়া মানুষ খেলাধুলা, চিত্তবিনোদন, সন্তান প্রতিপালনের মতো কাজ করে। আবার অনেকে সমাজ জীবন বিরোধী কাজের সাথেও জড়িত, অর্থাৎ যেটা অন্যায়। উপরের কাজগুলোকে আমরা অর্থনৈতিক কাজ বলবো না, আমরা এই জন্য দুই ভাগে, একটা হচ্ছে অর্থনৈতিক কাজ এবং একটা হচ্ছে অর্থনৈতিক কাজ। তো অর্থনৈতিক কাজ কি? মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কার্যাবলী করে থাকে তাকে অর্থনৈতিক কাজ বলা। অর্থাৎ এই যে আমি পড়াচ্ছি কোনো না কোনোভাবে তো এটা জীবিকা নির্বাহের জন্যই কাজে হচ্ছে, তো এইটা অর্থনৈতিক কাজ। আর অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ যে অর্থ উপার্জন করে বা জীবন ধারণের জন্য যা ব্যয় করে, এটা আসলে অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। যেমন শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে, এইগুলো হচ্ছে অর্থনৈতিক কাজ। মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা পাচ্ছে দ্রব্য সামগ্রীর অভাব পূরণ করা, নতুন দ্রব্য সেবা পণ্য। অর্থাৎ আপনাকে আমি একটা ক্লাসে বলেছিলাম যে আপনি যদি শ্রমিককে তার মজুরি না দেন, একটা টাইমের পর তার অভাব কিন্তু আর মোচন হবে না। এর ফলে কিন্তু তার কাজ করার আগ্রহ বা আপনার প্রোডাকশন কিন্তু বাড়বে না।
আর অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না, জীবন ধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। যেমন কর্মকাণ্ডে মানুষের অভাব পূরণ করলে অর্থ উপার্জন হয় না, যেমন আপনার পিতামাতার সন্তান লালন পালন, শখের বসে খেলাধুলা করা, বা আমি শখের বসে যদি গেম খেলি, এটা আসলে অর্থনৈতিক কার্যাবলী। চলে আসি 2.6 বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এদেশের মোট 3টি খাতে হচ্ছে নির্ভরশীল: কৃষি, শিল্প, সেবা। তবে সাম্প্রতিককালে জাতীয় আয়টা আরেকটি খাত কমে বাড়ছে, জাতীয় আয় কৃষির অবদান ক্রমশ কমছে। কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক থেকে কৃষি এখন বড় খাত হিসেবে পরিচিত। দেশের প্রায় শ্রমশক্তির 45% শ্রমিক এ খাতে নিয়োজিত, জনসংখ্যার প্রায় 63% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটার সাথে জড়িত, এটা আমরা জানি। জমি চাষ, বীজ বপন, পানি সেচ, সার দেওয়া, কীটনাশক, ওষুধ ছিটানো, ফসল কাটা, ফসল বিক্রয়, পশুপালন, মাছ চাষ, মাছ ধরা, মাছ বিক্রয়, হাঁস মুরগির প্রতিপালন, বিভিন্ন রকম শাকসবজি, ফলমূল ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে কাজগুলো কৃষিখাতে। অর্থাৎ আপনি যদি ফলমূলও বিক্রি করেন, এটাও তো আপনি কৃষিকাজের সাথে কোনো না কোনোভাবে জড়িত। শিল্প সংক্রান্ত হচ্ছে কৃষির পর শিল্পে হচ্ছে বাংলাদেশের বড় অর্থনীতির খাত। বাংলাদেশের প্রধান শিল্পগুলো হচ্ছে তৈরি পোশাক, বস্ত্র, পাট, তুলা, চা প্রক্রিয়াকরণ, কাগজ, নিউজপ্রিন্ট, সিমেন্ট, রাসায়নিক সার, হিমায়িত মৎস্য, হালকা প্রকৌশল ইত্যাদি। শিল্প খাতে নিযুক্ত শ্রমশক্তির বড় অংশ তৈরি হচ্ছে পোশাক খাতে। বাংলাদেশের অর্জিত বৈদেশিক মুদ্রার 75 থেকে 80% আসে পোশাক খাত থেকে, অর্থাৎ আরএমজি রেডিমেড গার্মেন্টস। আর সেবা খাত কি? সেবা খাত হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সেবা খাতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এই খাতের রক্ষণাবেক্ষণ এবং মেরামত রয়েছে, অর্থাৎ আপনি সেবা, প্রশিক্ষণ, পরামর্শ অন্তর্ভুক্ত। বাংলাদেশের এই খাতে রয়েছে হচ্ছে কি গৃহ ব্যবস্থাপনা, পর্যটন, নার্সিং, শিক্ষা খাত, অর্থাৎ আমার কাজটা হচ্ছে সেবা খাতের ভিতরে চলে যাচ্ছে। এই জন্য অনেকে দর্জি, কামার, স্বর্ণকার, কর্মকার, তাঁতি, কাঠুরিয়া, ফেরিয়ালার কাজ করে থাকে। এখন একটা কাজ আছে, বাংলাদেশের মানুষের কৃষি সংক্রান্ত এবং কৃষি বাবদ 10টি অর্থনৈতিক কাজের তালিকা তৈরি করেন। এটা করলে আপনার এক্সট্রা অ্যাক্টিভিটি হবে, এবং এরই মাধ্যমে আমাদের 2 অধ্যায় শেষ হলো। এই ছিল আজকে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। পাশাপাশি ক্লাসে কোনো ধরনের কোনো কিছু মিস গেছে কিনা এটা অবশ্যই জানাবে। আর পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে কি, তোমাদের যে ধারাবাহিক ইকোনমিক্স ক্লাসগুলো দেওয়া হচ্ছে, এর বিনিময়ে আসলে তোমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না। তো অবশ্যই সেই জন্য ক্লাসগুলো খুব সুন্দরভাবে করবে, এবং পাশাপাশি ক্লাসের যদি কোনো ধরনের কোনো সাজেশন থাকে এগুলো তো অবশ্যই দিতে পারো। তো আর কি আসলে ক্লাস চাও সেইগুলো দিবে, আমরা ইকোনমিক্সের প্রত্যেকটা ক্লাস তোমাদের দিয়ে দিচ্ছি। এবং এই ধারাবাহিকভাবে তোমরা যদি প্রত্যেকটি ক্লাস করো, তোমাদের অর্থাৎ ধরা যাচ্ছে যে এসএসসি পরীক্ষার জন্য অর্থনীতি নিয়ে আর কোনো প্যারাই থাকবে না। তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বা এই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও, কারণ এটা আসলে আমাকে মোটিভেট করে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।